हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज থেকে ডাব্লিউবি সেকেন্ড এসএলএসটি 2025 রিক্রুটমেন্টের যে হিস্ট্রি ক্লাস সেখানে আমরা আলোচনা করব এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিক একদম নিখুঁতভাবে অনলাইনের হিসেবে যে প্রশ্নগুলো আগামীতে আসতে পারে এবং এর আগেও যেগুলো এসেছিল সে ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এখানে আলোচনা করা হবে এবং অধ্যায় ভিত্তিক। তো আজকে যে টপিক বা ক্লাস সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস সম্পর্কে আমরা জানবো, যেখানে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে, মধ্যপ্রস্তর যুগ এবং নতুন প্রস্তর যুগ সম্পর্কে জানবো, যেখানে মানুষের যে কেমনভাবে তাদের আচরণ ছিল, কোন কোন জিনিসের আবিষ্কার হয়েছিল সেই মুহূর্তে, তাদের জীবনযাত্রার কীভাবে পরিবর্তন দেখা দিল, একদম ডিটেলসভাবে ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, কেউ ভিডিওর স্কিপ করবে না, সকলকে বলবো ধৈর্য সহকারে দেখো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক গুটি কয়েক যে এমসিকিউ করিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা নয়, একদম ডিটেলসভাবে আলোচনা করা হবে এবং সেগুলো আবার অনলাইনের হিসেবে। তো সকলেই কিন্তু ক্লাসটা দেখো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে, যাতে করে সমস্ত ক্লাস আপডেট যথেষ্ট সহকারে তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশান সঠিক সময়ে সকলের কাছে যাতে পৌঁছে যায়। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, লাইক করো এবং বাকিদের সাথে শেয়ার করো। একদম অনলাইন হিসেবে রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আগামী 2025 যে এসএলএসটি এক্সাম হতে চলেছে আর মাত্র সময় হাতে কম রয়েছে। তো প্রত্যেক দিন দেখা যাক 2-3টা করে ক্লাস করাবো। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি প্রত্যেকটা সাবজেক্টে আশা করছি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই সকলে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করব। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে কিন্তু সকলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ওখানে। ওকে, তো দেখো আজকে প্রথম ক্লাস সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি। তো তার আগে আমরা জানবো যে ভারতের পরিচয় সম্পর্কে, অর্থাৎ একটু ছোট্ট আকারে ভারতের পরিচয় সম্পর্কে জানা যাক, তারপরে আমরা প্রাচীন ইতিহাসে প্রবেশ করব এক এক করে। ওকে, তো প্রথমেই বলা রয়েছে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, যে প্রথমে বলা রয়েছে যে প্রাচীনকালে, এই যে প্রাচীনকাল রয়েছে, প্রাচীনকালে ভরত নামে এক রাজা এদেশে রাজত্ব করতেন। তার নাম অনুসারে এদেশের নাম হয় ভারত। কেউ কিন্তু স্কিপ করবে না, আমি প্রথমেই বলছি। একটু ওড লাগলেও ইতিহাস একটা এমন সাবজেক্ট, গল্পের ছলে যদি তোমরা বুঝতে পারো বা যদি শুধুমাত্র অডিও রেকর্ডটাও শোনো তাও কিন্তু অনেক মুখস্থ হয়ে যাবে বা মনে থাকার চেষ্টা করবে। নেক্সট তারপরে বলা হচ্ছে যে বিদেশিদের কাছে আমাদের দেশ, এই যে ইন্ডিয়া নামে পরিচিত ছিল, এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে। কোথা থেকে? না, সংস্কৃত সিন্ধু শব্দ থেকে। প্রাচীন পার্সিকরা সিন্ধুকে উচ্চারণ করত হিন্দু নামে। এ থেকেই সে যুগে ভারতীয়দের সাধারণ নাম হয় হিন্দু এবং কালক্রমে এ দেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। ওকে, নেক্সট তারপরে বলা হচ্ছে না, গ্রিক ও রোমানরা হিন্দুকে উচ্চারণ করত ইন্দুস বলে। কি বলে? ইন্দুস বলে। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমরা পড়ব পরবর্তী চ্যাপ্টারে, যেখানে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যেখানে মেসোপটেমিয়ান সভ্যতা সম্পর্কে জানবো, মিশরের ইতিহাস সম্পূর্ণ একদম ডিটেলস ক্লাস 9, 10, 11, 12 যে এসএলএসটির পরীক্ষাতে যে ধরনের ইতিহাসে প্রশ্ন আসবে আগামীতে একদম হুবহু ওই ধরনের প্রশ্ন আনার চেষ্টা করব বা টপিকগুলো কভার করার চেষ্টা করব। তো প্রাচীনে এই ইন্দুস থেকে আধুনিক ইন্ডিয়া নামে উৎপত্তি হয়। বিশ্বের বিভিন্ন জাতির মিলনভূমি ভারতবর্ষকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই মহামানবের সাগর তীর বলে বর্ণনা করেছেন। এই প্রশ্নটা কিন্তু ইউপিএসসিতে আসা প্রশ্ন একটা, যে কোন দেশকে বা ভারতকে মহামানবের সাগর তীর বলে কোন বিখ্যাত কবি উক্তিটি দিয়েছিলেন বা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট এই প্রশ্নটা কিন্তু ভিভিআই করে রাখো সকলে, কারণ এটা ডাব্লিউপি থেকে শুরু করে, কেপি থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস যে কোনো এক্সামে কিন্তু প্রশ্নটা এসছে, যে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে বলেছেন নৃতত্ত্বের জাদুঘর। এটা কিন্তু প্রশ্নটা আসে যে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছিলেন? না, ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ ভারতবাসীর সমন্বয়ের আদর্শকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলে কিন্তু আখ্যায়িত করেছেন। ওকে, নেক্সট তারপরে রয়েছে কি না, নেক্সট তারপরে রয়েছে যে ঐতিহাসিকরা রয়েছে, এই ঐতিহাসিকরা ভারতকে বিশ্বের সারাংশ, এই বিশ্বের সারাংশ বলেও কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ বিশ্বের যে একটা নির্দিষ্ট রূপ, তার সংক্ষেপে যে রূপটা সেটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ।
বর্ষ। ওকে, নেক্সট তারপর যে ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুই ভাগে কিন্তু বিভক্ত করেছে। কোন পর্বতমালা? না বিন্ধ্য পর্বতমালা। ওকে, নেক্সট এটাও কিন্তু ভিভিআই করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিহাসের প্রশ্ন যদি আসে তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই আসবে। সেটা হচ্ছে যে কলহনের রচিত রাজতরঙ্গিনী। প্রথমত এই প্রশ্নটা আসে যে রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? না কলহন, বা কলহনের লেখা নিম্নের কোন গ্রন্থটি? না রাজতরঙ্গিনী। গুটি কয়েক আমি এমসিকিউ যদি দিয়ে দিই অবশ্যই আমার ক্লাস অনেক করানো হবে, কিন্তু আমি চাইনি যে এভাবে কটা প্রশ্ন বা এমসিকিউর মধ্য দিয়ে রেখে দিলাম সেখানে শেষ হয়ে গেল না। এখানে যদি অনলাইনে হিসেবে রাখা হয় এবং গল্পের ছলে, যদি ইতিহাস একটা এমন সাবজেক্ট যে গল্পের ছলে কিন্তু বেশি মুখস্থ থাকে বা মনে থাকার চেষ্টাটাও কিন্তু বেশি করা যায়, তো তার জন্য আমি অনলাইন হিসেবে রেখেছি। এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে আরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে আসবে এবং আরও ভালোভাবে উপস্থাপন করবো এক এক করে। তো কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার অবশ্যই করো। তো এই যে কলহনের রাজতরঙ্গিনী, এটা হচ্ছে প্রাচীন ভারতের একমাত্র গ্রন্থ যাকে যথার্থভাবে ইতিহাস গ্রন্থ বলে আখ্যায়িত করা যায়। তো এখান থেকে দুটো প্রশ্ন, যে কলহনের লেখা গ্রন্থটির নাম কি? রাজতরঙ্গিনী, বা রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লেখেন? না কলহন। ওকে, নেক্সট এখানে বলা রয়েছে আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, এই যে রাজতরঙ্গিনী গ্রন্থে খ্রিস্টীয় 7ম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বর্ণনা করা হয়েছে। প্রশ্ন আসে যে ইতিহাসের বর্ণনা কাশ্মীরের বর্ণনা পাওয়া যায় নিম্নের কোন গ্রন্থে? না এই রাজতরঙ্গিনী গ্রন্থে। বা রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন জায়গার ইতিহাস সম্পর্কে জানা যায়? না এই কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। তারপর কি বলা হচ্ছে? না প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে যে লিপি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী করেছে। তো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে লিপি সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছিল। গুপ্ত যুগের পূর্ববর্তী লিপিগুলির মধ্যে শতকরা 95% ছিল প্রাকৃত ভাষায়। অর্থাৎ যে মুহূর্তে গুপ্তযুগ শুরু হয় তার আগে মুহূর্ত পর্যন্ত 95% যে সমস্ত লিপিগুলো লেখা হতো সেগুলো সবই কিন্তু প্রাকৃত ভাষাতে লেখা হয়েছিল। গুপ্ত যুগ থেকে লিপিগুলির ক্ষেত্রে সংস্কৃত ভাষায় বহুল প্রচলিত হয় বা প্রচলন শুরু হয়। প্রশ্ন এখান থেকে একটা আসে, পরবর্তীতে প্রশ্ন পাবে যখন গুপ্তযুগ সম্পর্কে পড়ানো হবে, যে গুপ্তযুগের সরকারি ভাষা কী ছিল? না সেটা হচ্ছে সংস্কৃত। অর্থাৎ গুপ্তযুগের আগে মুহূর্ত পর্যন্ত ছিল প্রাকৃত, তারপরে গুপ্তযুগের লিপিগুলি ছিল সংস্কৃত ভাষাতে প্রচলন। ওকে, নেক্সট তারপর বলা হচ্ছে যে সম্রাট অশোক সাধারণভাবে ভারতের সর্বত্র ব্রাহ্মী লিপির ব্যবহার করতেন। উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে তিনি খরষ্টি লিপি ব্যবহার করেছিলেন। এই প্রশ্ন দুটো আসে যে সম্রাট অশোক যে বিভিন্ন লিপিগুলি ছিল তার মধ্যে ভারতের সর্বত্রই ছিল ব্রাহ্মী লিপি এবং উত্তর পশ্চিম ভারতে ছিল খরষ্টি লিপি। তো এটা ছিল মোটামোটা ইতিহাসে যে ভারতের ইতিহাস সম্পর্কে একটু পরিচয় দিলাম। এরপর আমরা যে মূল চ্যাপ্টার সেখানে প্রবেশ করব, যেটা হচ্ছে ভারতের প্রাচীন যুগ। এখানে বিভিন্ন যুগ সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ 10টা 12টা করে অনলাইনে হিসেবে রাখা হয়েছে, যেগুলো একদম এসেছে পরীক্ষাতে। একদম এছাড়া কি না আগামী পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো আসবে, সেটা SLST পরীক্ষা হোক বা WBCS হোক বা WP হোক, KP হোক, যে কোনো এক্সাম ইতিহাস থেকে প্রশ্ন আসলে এগুলো থেকেই আসবে। তো এই যে ভারতের প্রাচীন যুগ শুরু হচ্ছে হরপ্পা সভ্যতা, আমরা পড়ব পরবর্তী ক্ষেত্রে। তো হরপ্পা সভ্যতা থেকে মোহাম্মদ বিন কাসিমের সময় পর্যন্ত, অর্থাৎ 2700 খ্রিস্টপূর্বাব্দ থেকে 712 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটা হচ্ছে ভারতের প্রাচীন যুগ। ওকে, নেক্সট তারপরে কী রয়েছে? না নেক্সট তারপরে রয়েছে এই যে হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার আগে অবশ্য স্থানীয় কিছু জনবসতি গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম হলো মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো সম্পর্কে আমরা পরপর কিন্তু জানব। হরপ্পা সভ্যতা শুরু করার আগে আমরা মানব সভ্যতার প্রাচীন যে 3টি যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এর কিছু বৈশিষ্ট্য জেনে নেব যেগুলো পরীক্ষাতে আসে এবং আসার মতো প্রশ্ন। তো তারপর হরপ্পা সভ্যতা, তারপর আসবে বৈদিক যুগ, অর্থাৎ বৈদিক যুগে আর্যদের আগমন, বৌদ্ধ জৈন জানব, যেখানে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে রয়েছে, মগধের উত্থান, ষোড়শ মহাজনপদ, গ্রিকদের ভারত আক্রমণ, যেখানে আলেকজান্ডারের যথেষ্ট ভূমিকা ছিল, তারপর কুষাণ যুগ, যেখানে কনিষ্ক সম্পর্কে জানব, সাতবাহন যুগ, গুপ্ত যুগ বা গুপ্ত সাম্রাজ্য, পুষ্যভূতি বংশ, যেখানে হর্ষবর্ধন সম্পর্কে জানব, আঞ্চলিক শক্তির উত্থান, যেখানে বাংলার শশাঙ্ক, পাল বংশ, সেন বংশ, পশ্চিম ভারতের প্রতিহার, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, চালুক্য, পল্লব, চোল পর্যন্ত আমরা
পড়ব প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে, তারপর থেকে শুরু হয়ে যাবে ভারতের মধ্যযুগ। তো এটা আমি সম্পর্কে একটু ডিটেলস ভিডিও দিলাম। তো এখান থেকে এবারে শুরু হচ্ছে আমাদের ক্লাস, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক ভারত থেকে। তো আদিম সভ্যতাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? না, 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, যেটা বলা হয় ইংরেজিতে প্যালিওলিথিক এজ। অনেক সময় এটার বাংলা টার্মটা এসে যায় যে প্যালিওলিথিক এজ, অনেকেই ঘাবড়ে যায় যে প্রাচীন প্রস্তর যুগটাকেই বলা হয় প্যালিওলিথিক এজ। নেক্সট 2 নম্বর জানবো মধ্যপ্রস্তর যুগ, যেটা মেসোলিথিক এজ। এবং 3 নম্বর জানবো নতুন প্রস্তর যুগ বা নব্য প্রস্তর যুগ, সেটা হচ্ছে নিওলিথিক এজ। ওকে, প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। তো এখানে তার আগে কী রয়েছে না, এরপর আর একটি যুগ কিন্তু ভাগ করা নেওয়া হয়েছে, সেটি হলো কি না ধাতুর যুগ বা তাম্রপ্রস্তর যুগ, যেটা চ্যালকোলিথিক এজও বলা হয়। এই যুগগুলিকে ভাগ করা হয়েছে ওই সময়কার ব্যবহার করা সরঞ্জাম ও উপকরণ অনুসারে। এই যেটা আমি আগেই বললাম যে বিভিন্ন সময় মানুষ বিভিন্ন যে হাতিয়ার, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন যে আমূল যে একটা পরিবর্তন ঘটেছিল, যেখানে চাকার ব্যবহার, আগুনের ব্যবহার, মানুষের সভ্যতার যে সূচনা হচ্ছে, সেগুলো সম্পর্কে এক এক করে জানবো। এবং এভাবেই কিন্তু যুগগুলোকে ভাগ করা হয়েছিল। তো প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, যার সময়কালটা কত হচ্ছে একবার তোমরা দেখে নাও। 1170 উজ্জ্বল কত 5 লক্ষ বিসি থেকে কত 10,000 বিসি পর্যন্ত, এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। ওকে, তো এই যে প্রাচীন প্রস্তর যুগ, তো এই প্যালিওলিথিক দুটি গ্রিক শব্দ নিয়ে গঠিত হয়। একটা যে প্যালিওস মানে প্রাচীন, এবং লিথস মানে হচ্ছে প্রস্তর বা পাথর, অর্থাৎ প্রাচীন প্রস্তর। ওকে, তো এই প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার কে করেছিলেন, এই প্রশ্নগুলো কিন্তু আসে। তো এই প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন প্রত্নতত্ত্ববিদ জন লুবক। কত সালে? 1865 সালে তিনি এই প্যালিওলিথিক শব্দটি ব্যবহার করেন। এই প্রশ্নগুলো কিন্তু আসে। নেক্সট, এই যুগের মানুষরা ছিল নেগ্রিডো জাতির অন্তর্ভুক্ত। আমি বলেই দিলাম যে যে প্রশ্নগুলো রাখা হবে বা যে অনলাইন হিসেবে রাখা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষাতে আসার মতো। তো এই যে প্রাচীন প্রস্তর যুগের মানুষদের বেশিরভাগ কেমন ছিল না নেগ্রিডো জাতির অন্তর্ভুক্ত ছিল। খর্বকায় এবং ঘোর কৃষ্ণবর্ণের তাদের মুখের চেহারা এবং আকৃতি বা রং ছিল। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাযাবর জীবনযাপন করত। আমরা সকলেই ইতিহাস সম্পর্কে অবগত রয়েছি যে প্রাচীন যুগে যে মানুষরা তারা যাযাবর হিসেবে থাকতো, এক জায়গাতে তাদের স্থাপন ছিল না, বিভিন্ন জায়গাতে তারা সময় কাটাতো, দল বেঁধে ছোট ছোট দলে তারা থাকার চেষ্টা করত, গুহাতে বসবাস করত, প্রাণ ধারণের জন্য শিকার করত, হাতিয়ার ছিল অমসৃণ পাথর এবং খেত কি কাঁচা মাংস। তাহলে সেই সময় কোনো সভ্যতার সেরকম উন্নতি ঘটেনি বলে তাদের অমসৃণ এবড়ো খেবড়ো পাথরের তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। প্রাণ ধারণের জন্য তারা শিকার করত, ফলমূল গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকতো এবং গুহাতে গাছের ডালে বসবাস করত। আর আগুনের ব্যবহার যেহেতু হয়নি, ফলে তারা কাঁচা মাংস খেত। ওকে, নেক্সট, এখানে কৃষিকাজ এবং আগুন জ্বালানো জানতো না। এটা কিন্তু প্রশ্ন আসে যে প্রাচীন প্রস্তর যুগে কি আগুন জ্বালানো এবং কৃষিকাজ জানতো না। নির্দিষ্ট বাসস্থানও কিন্তু তাদের কোনো ছিল না, যাযাবর জাতি হিসেবে থাকতো তারা। এই যুগের শেষ ভাগে অর্থাৎ আপার প্যালিওলিথিক এজে এসে আগুনের ব্যবহার কিন্তু শেখে এবং আধুনিক মানুষে রূপান্তরিত হয়। কোথায়? হোমোসেপিয়েন্স হিসেবে কিন্তু পরিচিত হয়। কখন? না এই যে প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে, অর্থাৎ আপার প্যালিওলিথিক এজে হিসেবে আসার পরে আগুনের ব্যবহার কিন্তু শেখে এবং আধুনিক মানুষের যে রূপ সেটা রূপান্তরিত হয়। নেক্সট, তারপর কি বলছে না এই যে তখন কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো ছিল বিভিন্ন দেশে, তো পাকিস্তানের অন্তর্গত যে সোয়ান ভ্যালি এবং দক্ষিণ ভারতের যে মাদ্রাজ অঞ্চলে এদের তৈরি হাতিয়ার ও সরঞ্জাম পাওয়া গেছে। এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসে যে পাকিস্তানের কোথায় প্রাচীন প্রস্তর যুগের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়, সেটা হচ্ছে সোয়ান ভ্যালি এবং দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে। বা সোয়ান ভ্যালি কোথায় রয়েছে না, সেটা হচ্ছে পাকিস্তানের অন্তর্গত। নেক্সট, এরপর যেটা জানবো সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ সম্পর্কে, যার সময়কাল কত 10,000 বিসি থেকে 6,000 বিসি পর্যন্ত। সময়কালগুলো এখানে ওখানে বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকে, তো এটা নিয়ে প্রশ্ন আসেনি সাধারণত। ওকে, তো এই যে মধ্যপ্রস্তর যুগ, এখানে কি না গ্রিক শব্দ মেসোস মানে হচ্ছে মধ্য এবং লিথোস মানে আমরা জানি প্রস্তর, অর্থাৎ মধ্যপ্রস্তরের যুগ বলা হয় এই মেসোলিথিক এজকে। এই মধ্যবর্তী যুগে প্রধান জিনিসগুলি ছিল কি মাইক্রোলিথ অর্থাৎ কোণ বিশিষ্ট বা অর্ধচন্দ্রাকার ফলা ইত্যাদি, ছোট ছোট পাথরের নুড়ি যা তীরের অগ্রভাগে ব্যবহার করা হতো,
আর কী ছিল না, এগুলির সাহায্যে দ্রুতগামী পশু মারা হতো। মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি অর্থাৎ মাইক্রোলিথ এই যুগের কিন্তু প্রধান বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ এই যে আমরা জানলাম মধ্যপ্রস্তর যুগ, এখানে যে পাথর, সে পাথর কিছুটা হলো আকৃতি ছোট হলো, যেখানে মাইক্রোলিথ হিসেবে আমরা ব্যবহৃত বা বলে থাকি। এখানে যে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে তারা কি তীরের ফলা হিসেবে ব্যবহার করতো, যেগুলো দূরের কোনো পশুকে মারার জন্য, দূর থেকে মারার জন্য তারা ব্যবহার করে থাকতো। এই যুগে মাটির পাত্র তৈরি হলেও কুমোরের চাকা ব্যবহার শুরু হয়নি। এই প্রশ্নটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাবো যে কোন যুগে কুমোরের চাকা ব্যবহার শুরু হয়। তো এই যুগে মাটির পাত্র তৈরি হয়েছে, এটা একটা প্রশ্ন যে মাটির পাত্র ব্যবহার করতে শিখে কোন সময়, না মধ্যপ্রস্তর যুগ থেকে, কিন্তু কুমোরের চাকা ব্যবহার সেই সময় হয়নি। এই যুগের শেষ ভাগে মানুষ কৃষিকাজ শিখেছিল। তাহলে মধ্যপ্রস্তর যুগের শেষ ভাগ দিকে শেষ মানুষেরা কী শিখেছিল, না কৃষিকাজ শিখেছিল। একটা বিবিআই প্রশ্ন এটা, যে মধ্যপ্রদেশে ভীমবেটকা, প্রথমত এই প্রশ্নটা আসে যে ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত, না মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো এই গুহায় এই যুগের অনেক গুহাচিত্রের সন্ধান পাওয়া গেছে। তাহলে ভীমবেটকায় মধ্যপ্রস্তর যুগের কিন্তু অনেক সন্ধান পাওয়া গেছে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুর গ্রামে এই যুগে প্রচুর নিদর্শন কিন্তু পাওয়া গেছে। কোথায়? পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বীরভানপুর গ্রামে। ওকে, নেক্সট এরপর আমরা আসছি নতুন প্রস্তর যুগ বা নব্যপ্রস্তর যুগ। দেখো আমি একটাই কথা বারবার বলছি যে ইতিহাস একটা এমন বিষয়, যদি আলোচনা করা হয় সেটা কোনোদিনই শেষ হবে না, কারণ অনেক অনেক চ্যাপ্টার রয়েছে বা অনেক এমন প্রশ্ন রয়েছে বা এত আলোচনা রয়েছে যেগুলো হয়তো একটা এসএলএসটি কেন, যদি দুটো এসএলএসটির সময় পার হয়ে যায় তাও কিন্তু কমপ্লিট করতে পারা যাবে না। তো যেগুলো আসার মতো প্রশ্ন বা যেগুলো পরীক্ষাতে অবশ্যই সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে সেগুলোই অনলাইন হিসেবে রাখা হচ্ছে এবং ডিটেলসভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো অবশ্যই ক্লাসগুলোকে স্কিপ না করে দেখো। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটি লাইক এবং বাকিদের সাথে শেয়ার করুন। এরপর হচ্ছে নতুন প্রস্তর যুগ বা নিওলিথিক এজ, যার সময়কালটা কত, না 6000 BC থেকে 1000 BC পর্যন্ত। BC মানে বিফোর খ্রিস্ট বা বিফোর ক্রাইস্ট। গ্রিক শব্দ নিওস মানে হচ্ছে নতুন এবং লিথোস মানে হচ্ছে প্রস্তর, অর্থাৎ এই নতুন প্রস্তর যুগকে বলা হয় বা নব্য প্রস্তর যুগকে বলা হয় নিওলিথিক এজ। ওকে, তো এই নিওলিথিক এজে কী কী ঘটেছিল, তো নিওলিথিক এজে কিছুগুলো জিনিস আছে, যেমন হচ্ছে পাথরের হাতিয়ার কী হলো, আস্তে আস্তে মসৃণ ও সূক্ষ্ম হলো এবং এই যুগে যে পাথরের যে হাতিয়ারগুলো সেগুলো তীক্ষ্ণ হতে শুরু করলো, অর্থাৎ সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হাতিয়ার ব্যবহার করতে শুরু করলো। কোথায়? নব্যপ্রস্তর যুগে এসে মানুষেরা। এই যুগে শস্য উৎপাদন, গৃহপালিত পশুর ব্যবহার, যেমন মানুষের প্রথম গৃহপালিত পশু হচ্ছে ভেড়া, এটা কিন্তু প্রশ্ন আসে। ঘরবাড়ি নির্মাণ এবং আগুনের ব্যবহার জানতো, এটা আমার মনে হচ্ছে কনফিউজ আছে, এটা প্রথম গৃহপালিত পশু আমার মনে হচ্ছে কুকুর হবে আর কি। আই থিঙ্ক আমি দেখে নেবো, এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো, পিন করে কমেন্ট। ওকে, কুমোরের চাকার ব্যবহার শুরু হয় এই যুগেই। বিবিআই প্রশ্ন এটা। আমরা জানলাম যে মধ্যপ্রস্তর যুগে কোনো কুমোরের চাকা আবিষ্কার হয়নি, সেখানে চাষবাস শুরু হয়ে গিয়েছিল, মাটির পাত্র ব্যবহার শুরু হয়ে গিয়েছিল এবং এখানে এসে দেখা যায় যে নব্যপ্রস্তর যুগে এসেই প্রথম কুমোরের চাকা আবিষ্কার করে মানুষেরা। উল্লেখ্য উত্তরপ্রদেশের বেলার নদী উপত্যকায় উপরিউক্ত 3টি যুগের কিন্তু নিদর্শনই পাওয়া গেছে। প্রশ্ন এখান থেকে একদম বিবিআই আসে যে কোন জায়গাতে বা এই যে বেলার নদী উপত্যকা রয়েছে এখানে কিন্তু যে 3টা যুগ আমরা পড়লাম, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ, এই 3টি যুগেরই কিন্তু যে নিদর্শন সেটা পাওয়া গেছে উত্তরপ্রদেশের বেলার নদী উপত্যকায়। এরপর একটা আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে 3টি ভাগের পরও, সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, যেটা আমরা বলছিলাম চ্যালকোলিথিক এজ, যার সময়কালটা হচ্ছে 3000 BC থেকে 500 BC পর্যন্ত। তো এই চ্যালকো কথার অর্থ হচ্ছে তামা, সুতরাং চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্র প্রস্তর। ওকে, তো এই যুগে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে কোন সময়? তাম্রপ্রস্তর যুগে এসে নিয়ে। তামাই ছিল মানুষের প্রথম ব্যবহার করা ধাতু। অনেকে লোহা করে ফেলে, কিন্তু না, মানুষের প্রথম ব্যবহার করা ধাতু, এটা কিন্তু প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কি? তামা। 4000 খ্রিস্টপূর্ব আগে ইরাকের সুমের অঞ্চলের প্রথম খনি থেকে তামা ব্যবহার করা হয়। এরপর তামার সাথে টিন মিশিয়ে নরম তামাকে শক্ত করে ব্রোঞ্জ প্রস্তুত শুরু হয়। প্রশ্ন আসে যে তাম্রপ্রস্তর যুগের পরে কোন যুগ শুরু হচ্ছে? ব্রোঞ্জ যুগ। তারপর থেকে চ্যালকোলিথিক যুগ ব্রোঞ্জ যুগে পরিণত হয়ে যায়। এই চ্যালকোলিথিক যুগে গরু, ভেড়া, শুয়োর, মোষ ইত্যাদি গৃহপালিত পশু পালন করতে শেখে মানুষেরা। প্রধানত গৃহপালিত পশু খাদ্য হিসেবে কিন্তু ব্যবহার করা হতো, দুগ্ধের জন্য নয়। গৃহপালিত পশু প্রথম দিকে কি খাদ্যের জন্য তারা ব্যবহার করতো। ওকে, নেক্সট তারপর বলছে কি না, এই যে
তাম্রপ্রস্তর যুগ আমরা জানলাম, বা তারপর আসছে যে ব্রোঞ্জ যুগ। এখানে গম, চাল ছিল মুখ্য খাদ্য বস্তু। বাজরা, ডাল জাতীয় শস্যও কিন্তু উৎপাদন করতো এই সময়ের মানুষেরা। ধানের বর তখন কি ছিল না। তারা কুমোরের চাকা দ্বারা নানান প্রকার মাটির সরঞ্জাম প্রস্তুত করত। কালো এবং লাল রঙের মাটির সরঞ্জামও বিখ্যাত ছিল এই সময়ে এসে। তারা পোড়া ইটের ব্যবহার জানতো না, তবে মাটির কাঁচা ইটের বাড়িতে থাকতো তারা। অর্থাৎ পোড়া ইট কিন্তু ব্যবহার করতে পারেনি এই সময় এসেও। লেখা কিন্তু তাদের মধ্যে কোনো জানা ছিল না। তারা রান্না করা খাবার খেত, অর্থাৎ রান্না করতে পেরেছিল যেহেতু আগুনে আবিষ্কার হয়ে গেছিলো। তারা মৃতদেহকে কী করতো, সাধারণত সমাধি বা কবর দিত, কোনোভাবে পুড়িয়ে মৃতদেহ সৎকার করা হতো না। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। প্রশ্ন এটা বিবিএ আসে যে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগ, বা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, তাম্রপ্রস্তর যুগ। এরপরে আসে কিন্তু লৌহ যুগ, অর্থাৎ প্রথমে তাম্রযুগ, তারপর আসছে লৌহ যুগ। এখানে নোট হিসেবে একটা রেখে দিয়েছি যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা। পরীক্ষায় কিন্তু উত্তরের অপশানে ব্রোঞ্জ যুগ থাকলে ওটাই উত্তর হবে, না থাকলে তাম্রপ্রস্তর যুগ উত্তর করতে হবে। অর্থাৎ আমরা জানলাম যে তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়ে যাচ্ছে, তো যদি ব্রোঞ্জ থাকে তাহলে ব্রোঞ্জ যুগ, অথবা যদি না থাকে তাহলে কিন্তু করতে হবে তাম্রপ্রস্তর যুগ। প্রথম অপশান করতে হবে ব্রোঞ্জ, তারপরে করতে হবে কিন্তু কি তাম্রপ্রস্তর যুগ। তো এই ছিল আজকের মোটামোটা ইতিহাসে যে প্রাচীন ইতিহাস সম্পর্কে যে কিছু প্রশ্নগুলো আসার মতো সেগুলো ডিসকাস করা হলো। পরবর্তী ক্লাসে আমরা প্রবেশ করে যাব যেখানে হরপ্পা সভ্যতা, প্রাক হরপ্পা থেকে হরপ্পা, সিন্ধু সভ্যতা একদম ডিটেলসভাবে প্রত্যেকটা ক্লাস করাবে। তারপরে বিভিন্ন যে সাম্রাজ্য কীভাবে গঠন হচ্ছে, ষোড়শ মহাজন পদ সম্পর্কে আমরা জানবো। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট হবে এবং গুরুত্বপূর্ণ, তাই সকলেই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হবে। এসএলএসটি যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা রয়েছে সেখানে আসার মতো প্রশ্নগুলোই কিন্তু করা হচ্ছে অনলাইন হিসেবে, এবং এগুলো নলেজ বুস্টের সাথে সাথে যে কোনো এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই হেল্পফুল। তো ক্লাসটি কেমন লাগলো সকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনও পর্যন্ত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হওনি, দুই জায়গাতেই সকলে যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলে যে রয়েছে সেখানে কিন্তু এই পিডিএফগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাদের জন্য শেয়ার করা হবে, কোনো পে করতে হবে না, একদম ফ্রি অফ কস্ট। আর যারা প্রাইমারি টেট ইন্টারভিউ 2022-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু ডিটেলসভাবে করানো হয়েছে, কিভাবে প্রশ্ন করা হতে পারে 2022 টেট ইন্টারভিউতে, বা 2017-তে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নই রাখা হয়েছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করছি হিস্ট্রি প্রত্যেকটা ক্লাস একদম ডিটেলসভাবে ডেডিকেটেডভাবে নিয়ে আসবো। সকলে কিন্তু ভালো করে প্রত্যেকটা ক্লাস দেখো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।